আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের 2 নম্বর লেকচার শুরু করব। তো এই লেকচারে আমরা বেসিক্যালি ডি ব্লক এবং হচ্ছে এ ব্লক এই দুইটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। মেনলি ডি ব্লক নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু এটা হচ্ছে এসএসসিতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং এর বিষয়টাও খুব ইম্পর্টেন্ট। তো আমরা চলো শুরু করি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ডি ব্লক নিয়ে কথাবার্তা বলি। তো প্রথমে আমাদের একটা কোশ্চেন দিয়ে দিছি, সেটা হচ্ছে যে সকল অবস্থান্তর মৌল ডিব্লক, কিন্তু সকল ডিব্লক অবস্থান্তর মৌল না। এখন প্রশ্ন হচ্ছে যে অবস্থান্তর মৌল আবার কারা? আমি যদি সহজ কথায় বলি, এরা হচ্ছে অবস্থান্তর মৌল হচ্ছে বেসিক্যালি, আচ্ছা আমি যদি আমার ভাষায় বলি যে হচ্ছে স্টেবল আয়ন, যেখানে থাকবে হচ্ছে D1 থেকে 9। জিনিসটা আমি যদি একটু এক্সপ্লোর করার ট্রাই করি, ধরো হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম 21-এর ইলেকট্রন বিন্যাস কি? আর্গন 18, দেন হচ্ছে এই 4s2 3, 4s2 কত কত হলো? আর্গন 18 আর হচ্ছে 4s2 20 আর হচ্ছে 3d1, এটা তাই না? এইটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্ক্যান্ডিয়াম 3+, আমি জানি হচ্ছে স্ক্যান্ডিয়াম হচ্ছে 3+, এর হচ্ছে যোজনী স্ক্যান্ডিয়ামের। তো তখন কি হয়? 4s0 3d0, অর্থাৎ এই তিনটা ইলেকট্রন হচ্ছে স্ক্যান্ডিয়াম আয়ন অবস্থায় তিনটা ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, তাহলে তখন কিন্তু এই সিনটা থাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলছি কি স্টেবল আয়ন D1 থেকে 9, তাহলে এখানে ডি এর ইলেকট্রন কয়টা? জিরো না জিরো, তাহলে 1 থেকে 9 কি হলো? হলো না। তাহলে এটা কিন্তু অবস্থান্তর মৌল না। কিন্তু স্ক্যান্ডিয়াম কিন্তু ডি ব্লক, বাট স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না। ঠিক আছে। আচ্ছা, তো ধরো আরেকটা উদাহরণ যদি আমি দেই, তাহলে ধরো হচ্ছে আয়রন আয়রন 4s2, আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তাহলে 4s2 3d, 4s2 মানে হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26। তাহলে আয়রন 3+ এর কথা যদি আমি চিন্তা করি, আয়রন 3+ হচ্ছে এই এই দুইটা ইলেকট্রন তো ত্যাগ করবেই, সাথে ডি এর একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে থাকলো হচ্ছে D5। ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দেখতেছি যে D1 থেকে 9 আমি বলছি, তাহলে এই যে আয়ন অবস্থায় ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে এ হচ্ছে কি অবস্থান্তর মৌল। ঠিক আছে। তাহলে স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর মৌল না, বাট হচ্ছে আয়রন কিন্তু অবস্থান্তর মৌল। আচ্ছা, তারপরে যদি আমি উদাহরণ দিই, ধরো জিঙ্কের উদাহরণ যদি দিই, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 3d10, তাই না? 3d10। আচ্ছা, তাহলে জিঙ্ক কি করে? জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+ হয়, এটা আমরা জানি যে জিঙ্ক 2+ থাকে জিঙ্কের। তো সেক্ষেত্রে সে হচ্ছে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে, আর হচ্ছে 3d10এই থাকে, অর্থাৎ এই দুইটা ইলেকট্রন সে হচ্ছে ত্যাগ করে দেয়। লাস্টটা কক্ষপথ হচ্ছে 4 নম্বর কক্ষপথ না, এই 4 নম্বর কক্ষপথ দুইটা ইলেকট্রন হচ্ছে সে ত্যাগ করে দেয়, তো তখন এই সিনটা থাকে। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এবার একটু খেয়াল করি তো, সে কি অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল না? আমি কি বলছি? D1 থেকে 9, তাহলে এখানে কিন্তু D10, তাহলে সে কিন্তু অবস্থান্তর মৌল না। তাহলে এই সবগুলাই কিন্তু ডি ব্লকের, বাট সবগুলা কিন্তু অবস্থান্তর মৌল না। শুধুমাত্র এটা কিন্তু এখানে অবস্থান্তর মৌল, আর বাকিগুলো কিন্তু অবস্থান্তর মৌল না। তাহলে আমাদের এই যে কোশ্চেন, এটা কি বুঝছি? আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা অবস্থান্তর মৌল নিয়ে আর একটু ডিটেলসে পড়াশোনা করব। তো অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে যদি বলি, এরা হচ্ছে চুম্বক ধর্ম বা চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যদি এই জিনিসটাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই যে চুম্বকত্ব ধর্ম আসলে কি। চুম্বকত্ব ধর্ম আসলে তিনটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে ডায়া, একটা হচ্ছে প্যারা, একটা হচ্ছে ফেরো। তো ডায়া যেটা, এটা এখানে হচ্ছে কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না, সবগুলো হচ্ছে জোড় ইলেকট্রন থাকবে। মানে ওই অরবিটালে সবগুলো হচ্ছে জোড় থাকবে। আমরা যখন একটা উদাহরণ দিব তখন হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। তো প্যারাতে আসলে দুইটা বিজোড় থাকতে পারে, দুইটা বিজোড় থাকতে পারে। আর ফেরোতে
তিনটা চারটা বা পাঁচটা অনেকগুলো বিজোড় থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো ডায়াতে হচ্ছে কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না, প্যারাতে হচ্ছে দুইটা বিজোড় থাকতে পারে, আর ফেরোতে তিনটা বিজোড় থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। ঠিক আছে। তো আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে Fe3+ উদাহরণ যদি বলি, একটু আগে যেটা দেখাইছি, এই যে Fe3+, সে হচ্ছে আয়ন অবস্থায় কি থাকে, 4s0 এবং হচ্ছে 3d5, অর্থাৎ ডিতে হচ্ছে পাঁচটা ইলেকট্রন থাকে। তো আমরা তো গুণগত রসায়নে দেখছিলাম যে হচ্ছে ডি এর ডি অরবিটালে আমার হচ্ছে পাঁচটা, ডি অরবিটাল সেটে আমার হচ্ছে পাঁচটা অরবিটাল থাকে। আমরা পড়ছিলাম ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, তারপরে ডি এক্স স্কোয়ার হাইপেন ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা আমি হচ্ছে গুণগত রসায়নের দেখাইছিলাম কোয়ান্টাম সংখ্যা লেকচারে। তো এই ডি অরবিটালে হচ্ছে পাঁচটা অরবিটাল থাকে আর কি। তো এখন আমার হচ্ছে আয়রনের ইলেকট্রন কয়টা, পাঁচটাই কিন্তু আছে। তাহলে পাঁচটাকে হচ্ছে হুন্ডের নীতি অনুসারে বিজোড় করে দিব, একটা একটা করে দিব ফার্স্টে, তারপর হচ্ছে থাকলে আর দিব আর কি। তো পাঁচটা দেওয়ার পরে কিন্তু আর ইলেকট্রন নাই, তাহলে আমরা হুন্ডের নিয়ম পড়ছিলাম যে হচ্ছে একটা 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 করে আগে ফার্স্টে দেয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এগুলো সমস্যা নেই। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সবগুলোই কিন্তু বিজোড় ইলেকট্রন। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ফেরোচুম্বক। ঠিক আছে, এটা হচ্ছে ফেরোচুম্বক। তাহলে এটা হচ্ছে Fe3+, এটা আমি কি বলতে পারতেছি, ফেরোচুম্বক। আর ডায়াচম্বক আসলে কি হয়, ডায়াচম্বকে এখানে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। তো তো এটা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা বলছিলাম এই প্রথম লেকচারে, ডায়াচম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। প্যারার ক্ষেত্রে একটু আকর্ষণ করে, আর ফেরার ক্ষেত্রে বেশি আকর্ষণ থাকে, কারণ এখানে ইলেকট্রনের বিজোড় ইলেকট্রন সংখ্যার মান বেশি থাকে। ঠিক আছে। আচ্ছা, তো এই ফেরোচম্বকত্ব কে কে দেখায়, লোহা, নিকেল এবং হচ্ছে কোবাল্ট, এরা আসলে ফেরোচম্বকত্ব দেখায়। ঠিক আছে, এরা আসলে বেসিক্যালি ফেরোচম্বকত্ব দেখায়। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে। তো এই চৌম্বক ভ্রামক কি জিনিস, চৌম্বক ভ্রামক হচ্ছে, এই চৌম্বক ভ্রামকের প্রকাশ করা হয় মিউ দ্বারা। মিউ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে এন কি, এন হচ্ছে এই বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন, কোথাকার বিজোড় ইলেকট্রন, ডি অরবিটালের বিজোড় ইলেকট্রন আর কি। ঠিক আছে। তাহলে আমাকে আমাকে যদি প্রশ্ন করা হয় যে Fe3+, যেটা আমরা পড়তেছি, Fe3+-এর চৌম্বক ভ্রামক কত, তাহলে চৌম্বক ভ্রামক এই মিউ ইকুয়াল টু হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এন এর মান কত বসাবো, এন এর মান বসাবো, বিজোড় ইলেকট্রন এখানে কয়টা, পাঁচটা, তাহলে 5 × 5 + 1, তাহলে 5 × 6 = 30, এবং এর একক হচ্ছে বিএম, বুর ম্যাগনেট্রন আর কি। ঠিক আছে। এই সূত্র একটু ভুল লিখছি, সরি, n × n+1 না, সরি, n × n+2, সরি সরি, একটু কারেকশন, n × n+2, এই সূত্রটা জাস্ট আমরা একটু মুখস্থ টাইপের করে রাখি আর কি। ঠিক আছে, n × n+2, তাহলে কি থাকে 5 + 2, তাহলে 5 × 7 হচ্ছে 35। ওকে। তাহলে চুম্বক ধর্ম, চুম্বকত্ব ধর্ম নিয়ে আমরা হচ্ছে ডিটেলসে পড়াশোনা করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবর্তনশীল জার্মান, যেমন এই এফির কথা যদি বলি, Fe2+ও হইতে পারে, আবার হচ্ছে Fe3+ও হইতে পারে। ঠিক আছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে কিরকম, এফির ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এফির ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 18 তো থাকলোই, তারপর হচ্ছে কি 4s2 3d6। তাহলে এই এফি কি করতে পারে, এফি হচ্ছে প্রথমত এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হইতে পারে। আবার ডি অরবিটালে এই ইলেকট্রনগুলো বিজোড় হিসেবে থাকতে চায়, তাহলে এখানে তখন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে D5 থাকতে পারে, তাহলে তখন হচ্ছে Fe3+ ক্রিয়েট। ওকে। তো আমরা যদি আরো দেখাই, যেমন হচ্ছে ধরো ম্যাঙ্গানিজের কথা যদি বলি, ম্যাঙ্গানিজের কথা যদি বলি, হইতে পারে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হইতে পারে, তারপরে ধরো ম্যাঙ্গানিজ সালফেট হইতে পারে, তারপরে Ke Mn2 হইতে পারে, আবার K2MnO4 হইতে পারে। তো এই সবগুলোর ক্ষেত্রে ম্যাঙ্গানিজ জার্মান কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের হইতে পারে। যেমন এখানে জার্মান কত, অক্সিজেনের জার্মান কত, -2 না, তাহলে -2 গুণ -2 কত হয়, -4, তাহলে ম্যাঙ্গানিজ জার্মান হচ্ছে +4, আর এখানে হচ্ছে -4।
একটা যোগের জার্মান মান তো জিরো, জিরো করার লেগে এখানে হচ্ছে আমরা প্লাসের 4 দিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে যদি চিন্তা করি তাহলে এখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে -2, তাহলে 4 দুগুণে 8, আর আর হচ্ছে এই সালফারের হচ্ছে 6, তাহলে এখানে থাকলে হচ্ছে +2। এখানে যদি চিন্তা করি তাহলে 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 1, তাহলে থাকলো হচ্ছে +7। আর এখানে যদি 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 2, তাহলে থাকলো হচ্ছে +7। আচ্ছা আমি বুঝছি, এখানে অনেকে হচ্ছে জার্মানটা কিভাবে করলাম একটু হ্যাঁ নাও বুঝতে পারো, তো আমি একটু বুঝাই দিচ্ছি। ধরো এটার ক্ষেত্রে একটু বুঝাই দিই। কে Mn O4, তো আমরা ধরে নিই ম্যাঙ্গানিজ জার্মান হচ্ছে ধরুন নেই এক্স, ঠিক আছে, এক্স ধরে নিলাম। তাহলে পটাশিয়াম জার্মান কত, +1, ম্যাঙ্গানিজের কত ধরছি, এক্স ধরছি। আর অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে -2 গুণ 4, তাহলে একটা যোগের জার্মান কত, 0। তাহলে কত থাকলো, +1 +x -8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 8 আর 1কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে থাকে হচ্ছে 8 -1 ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে এই যে দেখছো 7 বসাইছি কিভাবে। তুমি কিন্তু এগুলো মুখেই করতে পারো, দেখো 4 দুগুণে 8 আর এখানে 2 আছে না, তাহলে 2 6, ঠিক আছে, এগুলো মুখেই করা যায়। তাহলে এখানে একটু খেয়াল করো আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে জারণ মান কতটুকু চেঞ্জ হইতেছে। একটা মৌলেরই জারণ মান অনেক স্টাইলের হইতে পারতেছে, ঠিক আছে না, এগুলো কারা করে, অবস্থান্তর মৌলরা করে, ঠিক আছে। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা প্রভাবক হিসেবে ক্রিয়া, এটা একটু ক্লিয়ার করে ট্রাই করি। তো তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, দেখো তুমি ধরো এখানে একটা ফোম আছে, হ্যাঁ, একটা ধরো ফোম আছে, আর এখানে ধরো পানি আছে। তো ফোম এখানে যখন পানির সাথে এই অ্যাটাচ করি আমরা, তখন এই পানিগুলো হচ্ছে ফোমের ভিতরে চলে যায়, অর্থাৎ শোষণ ঘটে এখানে। এখানে কি ঘটে, শোষণ ঘটে। শোষণে কি হয়, এই পানির অণুগুলো এখানে হচ্ছে এই শোষিত হয়, অর্থাৎ ভিতরে চলে আসে। বাট অধিশোষণ নামে একটা ট্রাম আছে, অধিশোষণ। অধিশোষণ হচ্ছে বেসিক্যালি, ধরো তোমার হাত তুমি যদি হচ্ছে বালির উপর রাখো, তখন হচ্ছে কি হয়, এই হাতের উপর হচ্ছে বালিগুলা এরকম এরকম করে হচ্ছে লেগে থাকে। এই লেগে থাকে অর্থাৎ সারফেসে যে লেগে থাকার যে কাহিনীটা, এটাকে বলা হয় হচ্ছে অধিশোষণ, ঠিক আছে। এই যে সারফেসে, এই সারফেসটাতে লেগে থাকার যে কাহিনী, এটাকে আমরা বলি অধিশোষণ। আর শোষণ কি, শোষণ হচ্ছে ভিতরে চলে আসা, আর অধিশোষণ হচ্ছে সারফেসের গায়ে লেগে থাকা, এটা হচ্ছে অধিশোষণ। এখন এই ডি ব্লকের মৌলগুলো আছে যেগুলো আছে, এগুলো আসলে অধিশোষণের মাধ্যমে এই প্রভাবক হিসেবে ক্রিয়া করে থাকে। তো কিরকম, যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরো হচ্ছে N2 প্লাস হচ্ছে ধরো H2 বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া, এবং সমতা করার জন্য এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করি, লোহার গুঁড়া, লোহার চূর্ণ ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করি যে হচ্ছে আসলে অধিশোষণের মাধ্যমে কি হয়। ধরো আমার কাছে হচ্ছে লোহার গুঁড়া আছে, ধরো এখানে হচ্ছে লোহার গুঁড়া আছে, এগুলো হচ্ছে লোহার গুঁড়া। আচ্ছা, তো এই লোহার গুঁড়া কি করে, এই অধিশোষণ করে, অর্থাৎ এই নাইট্রোজেনকে এবং হচ্ছে হাইড্রোজেনকে তার সারফেসে নিয়ে আসে, এই হাইড্রোজেনকে হচ্ছে সারফেসে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে এখানে কি করতেছে, অধিশোষণ করতেছে, অধিশোষণ করতেছে। আচ্ছা ঠিক আছে, তো অধিশোষণ করতেছে, যখন এই অধিশোষণ ঘটে তখন হচ্ছে কি হয়, তখন এই তাদের মধ্যকার সংঘর্ষ বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পায়। যখন অধিশোষণ ঘটলো তখন হচ্ছে এই লোহার অধিশোষণের মাধ্যমে এদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, এবং হচ্ছে কি হয়, তাদের নিজেদের মধ্যকার, অর্থাৎ নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন আছে না, হাইড্রোজেনের হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন আছে না, এই বন্ধনগুলা তখন হচ্ছে দুর্বল হয়ে যায়, এই বন্ধনগুলো তখন হচ্ছে দুর্বল হয়ে যায়, এবং তখন হচ্ছে বিক্রিয়াটা ঘটে আর কি। তাহলে আমি কি লিখলাম, কথাটা কি বললাম, যে হচ্ছে এই ডি অরবিটাল, এই ডি অরবিটাল আসলে ওই যে এই অবস্থান্তর মৌলের অবস্থান্তর মৌলের আমার যেই ডি অরবিটাল আছে, যেখানে হচ্ছে একটা ইয়ে ফাঁকা থাকবে, ধরো ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল আমার হচ্ছে এই বিক্রিয়গুলাকে বিক্রিয়কগুলাকে অধিশোষণ করে
বিক্রিয়কগুলোকে অধিশোষণ করে, ঠিক আছে? তো অধিশোষণ করে ফলে কি হয়, ফলে হচ্ছে সংঘর্ষ বাড়ে ও নিজেদের মধ্যে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় হয় বা দুর্বল হয়, নিজেদের মধ্যে বন্ধন দুর্বল হয়, ঠিক আছে? অর্থাৎ এই বিক্রিয়গুলোকে যখন এখানে অধিশোষণ করে তখন হচ্ছে নিজেদের মধ্যে সংঘর্ষ বাড়ে, এই নিজেদের মধ্যে সংঘর্ষ বাড়ে এবং তখন হচ্ছে নিজেদের মধ্যকার বন্ধন দুর্বল হয়, ঠিক আছে? বন্ধন দুর্বল হয়। ওকে, এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, মেইন কনসেপ্ট, ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি আসে সিকিউতে এগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এই চূর্ণ কেন ইউজ করা হয়, মানে গুঁড়া কেন ইউজ করা হয় আর কি। তো যখন গুঁড়া যদি ইউজ করা হয়, তুমি দেখো একটা জিনিস চিন্তা করো, ধরো এখানে একটা ইট আছে, হ্যাঁ, ইট আছে, তো এটাকে যদি তুমি গুঁড়া করো তাহলে এর আয়তন বৃদ্ধি পায় না? ধরো এরকম গুঁড়া করে দিলাম, এর আয়তন বৃদ্ধি পায়। এই আয়তন যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে এই সারফেসের গায়ে ভালোভাবে লেগে থাকতে পারে আর কি, অর্থাৎ আয়তন বৃদ্ধি পেলে বোঝোই তো অধিশোষণ বেশি হয়, ঠিক আছে না? তাহলে কি হয়, আমার হচ্ছে যত বেশি ভাঙবে সারফেস এরিয়া বাড়বে, সারফেস এরিয়া বাড়বে, ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমার চূর্ণ ইউজ করা হয় বা গুঁড়া ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন কাকে বলে? এটা আসলে ইলেকট্রন শেয়ারের যে কাহিনী, এটা হচ্ছে সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ার করবে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে যে ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সমযোজী বন্ধনে দেখছিলাম ইলেকট্রন শেয়ার করে দুইজনই, যেমন আমরা যদি বলি HCl যোগে হাইড্রোজেনও ইলেকট্রন শেয়ার করে এবং ক্লোরিন হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে? আচ্ছা, এবার সন্নিবেশ সমযোজী বন্ধনে একজন মাত্র ইলেকট্রন শেয়ার করে, দুইজন শেয়ার করে না, একজন শেয়ার করে, একজন শেয়ার করে, এবং যে শেয়ার করে তাকে আমরা বলতেছি আসলে লিগ্যান্ড, লিগ্যান্ড, তাকে বলি হচ্ছে লিগ্যান্ড, ঠিক আছে? যে একজন শেয়ার করে তাকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। এবং মনে রাখবা, লিগ্যান্ড সবসময় অক্ষ বরাবর ক্রিয়া করে, সে হচ্ছে সবসময় অক্ষ বরাবর ক্রিয়া করে, এই কথাটা একটু মনে রাখো, সে সবসময় অক্ষ বরাবর ক্রিয়া করে, ঠিক আছে? তো আমি যদি একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে NH3, এখানে এই নাইট্রোজেনের হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর আমার হচ্ছে ধরো H+ আছে, তাহলে তাদের বিক্রিয়া কি তৈরি হবে, এই নাইট্রোজেন অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়াতে যেটা বলছি, এই অ্যামোনিয়া কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ সেই ইলেকট্রন শেয়ার করতে তার কোনো সমস্যা নাই, আমার ইলেকট্রন যেহেতু বেশি আমি শেয়ার করলাম, সমস্যা নাই। তাহলে সে কি করে, নাইট্রোজেন তো, এখানে হাইড্রোজেন থাকলো, এখানে হাইড্রোজেন থাকলো, আর এখানে হাইড্রোজেন থাকলো, আর এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এই শেয়ারকৃত ইলেকট্রনকে হচ্ছে এই হাইড্রোজেন নেয়, অর্থাৎ যেটাকে আমরা প্রকাশ করি এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, এই হাইড্রোজেন নিলাম, ঠিক আছে? আর একটা আয়ন আছে না, এই আয়নটাকে আমরা বাইরে দিলাম, সমস্যা নাই, বাইরে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমন আমরা যদি আরো উদাহরণ দিই, ধরো হচ্ছে পানির ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে পানির ক্ষেত্রে, তুমি একটু দেখবা। তো তখন যেটা হয় যে ধরো H+ যুক্ত হলো, তখন এই H+ কি করবে, এই অক্সির এই এখানে হচ্ছে এই মানে আমাদের যে সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করবে এখানে, যেহেতু এখানে হচ্ছে ইলেকট্রন বেশি আছে, তাহলে হচ্ছে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন করে হচ্ছে H3O+ ক্রিয়েট করবে, ঠিক আছে? আর এখানে কিন্তু এখনো এক জোড়া ইলেকট্রন আছে। এখন তুমি হয়তো বা বলতে পারো যে হচ্ছে এখানে যেহেতু এক জোড়া ইলেকট্রন আছে তাহলে আরেকটা হাইড্রোজেন যুক্ত হতেই পারে, এই কোশ্চেনটা বইতে আসছিল। তো তখন আসলে কি হবে কিনা, মানে এখানে যেহেতু আরেক জোড়া ইলেকট্রন আছে তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হইতে পারে কিনা, উত্তর হচ্ছে নো। কেন? কারণটা হচ্ছে এও পজিটিভ, এও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভকে কি করে পরস্পর বিকর্ষণ করে না, বিকর্ষণ করে, এই কারণে হয় না।
এখানে আসলে বিকর্ষণটা একটু বেশি হয়, এই কারণে এখানে হচ্ছে বিক্রিয়াটা হয় না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এবার আসো, এবার আসে হচ্ছে আমরা এই অবস্থান্তর মৌলগুলা জটিল যৌগ গঠন করে থাকে। কিভাবে জটিল যৌগ গঠন করে থাকে? এই অবস্থান্তর মৌলগুলা, এদের মধ্যে তো এই ফাঁকা ডি অরবিটাল আছে তাই না, মানে ডি অরবিটাল তো ফিল আপ হয় নাই টোটালি। তো এরা হচ্ছে এই লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে আমার হচ্ছে জটিল যৌগ ক্রিয়েট করে, জটিল যৌগ বা কমপ্লেক্স যৌগ ক্রিয়েট করে। ঠিক আছে, বুঝলাম। তো আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখাই, যে হচ্ছে ধরো, একটা উদাহরণ যদি দেই, যেমন K3FeCN6। আচ্ছা তার আগে আমরা লিগ্যান্ড সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। এই যে লিগ্যান্ডের কথা বলছিলাম, লিগ্যান্ড নিয়ে আর একটু কথা বলি। লিগ্যান্ড আসলে কারা কারা আছে? লিগ্যান্ড আছে হচ্ছে ধরো, এমোনিয়া তো একটা লিগ্যান্ড আমরা বললামই, এমোনিয়া, পানি। তারপরে আছে হচ্ছে উইচ মাইনাস। তারপরে আরো আছে হচ্ছে ধরো এই সিএন মাইনাস। তারপরে আছে হচ্ছে সিএল মাইনাস। হ্যাঁ, এগুলো আছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তো এগুলো আছে, এগুলো নামগুলো যদি বলি আমরা একটু, এই NH3 এটার নাম হচ্ছে তখন হয়ে যায় এমিন, মানে আমাদের যেই জটিল যৌগ আছে না ওইখানে, এর নাম হয় হচ্ছে এমিন। এটা নাম হয়ে যায় হচ্ছে একোয়া, একোয়া। এটার নাম হয়ে যায় হচ্ছে হাইড্রোক্সো। এটার নাম হচ্ছে সায়ানো, সায়ানো। এটার নাম হচ্ছে ক্লোরো। আরো আছে, যেমন হচ্ছে ধরো, আরো কয়েকটা যদি না বললে না, এনও আছে, এনও, এটার নাম হচ্ছে নাইট্রোসো। নাইট্রো না, আবার নাইট্রো হচ্ছে NO2, NO2 হচ্ছে নাইট্রো, আর এনও হচ্ছে নাইট্রোস। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে লিগ্যান্ড। তো এখানে আমরা যে বিক্রিয়াটার কথা বলতেছিলাম, তো আমরা এই বিক্রিয়ার কথা বলতেছিলাম, এই হচ্ছে আমাদের একটা জটিল যৌগ। ঠিক আছে? যেখানে হচ্ছে এই সিএন হচ্ছে একটা কি লিগ্যান্ড। হ্যাঁ, আমরা এই যে এখানে বলছি সিএন হচ্ছে একটা লিগ্যান্ড, মানে ঋণাত্মক আয়নযুক্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে বেসিক্যালি লিগ্যান্ডই, ইলেকট্রন দাতা আর কি, ইলেকট্রন দেয় এরা। তো এই সিএন মাইনাস যেটা আমরা বলতেছি, এই সিএন হচ্ছে ইলেকট্রন দাতা অর্থাৎ লিগ্যান্ড। এই লিগ্যান্ডের সাথে যুক্ত হয়েছে হচ্ছে অবস্থান্তর মৌল, এবং হচ্ছে আলটিমেটলি একটা পুরো হচ্ছে একটা জটিল যৌগ ক্রিয়েট করছে। ঠিক আছে, জটিল যৌগ অবশ্যই। তো এখানে আসলে কি হয়েছে, এখানে আসলে এই এফির জার্মান যদি আমরা একটু দেখি, এই সিএন এর জার্মান কত? -1, অর্থাৎ এখানে 6টা আছে, তাহলে -6। আর পটাশিয়ামের +1, তাহলে এখানে হচ্ছে +3। তাহলে যৌগের জার্মান শূন্য করতে হলে এখানে লাগবে হচ্ছে 3, তাহলে Fe3+। ঠিক আছে? এখানে কয়টা লিগ্যান্ড যুক্ত হয়েছে? 6টা লিগ্যান্ড যুক্ত হয়েছে। তাহলে 6টা লিগ্যান্ড কেমনে যুক্ত হয়েছে? এই যে এখানে একটা লিগ্যান্ড ধরো যুক্ত হইলো, সিএন মাইনাস লিগ্যান্ড। তারপরে ধরো এখান দিয়ে একটা লিগ্যান্ড যুক্ত হইলো, সিএন মাইনাস। ধরো এখান দিয়ে একটা লিগ্যান্ড যুক্ত হইলো, সিএন মাইনাস। ধরো এখান দিয়ে একটা লিগ্যান্ড যুক্ত হইলো, সিএন মাইনাস। এখান দিয়ে একটা লিগ্যান্ড যুক্ত হইলো, সিএন মাইনাস। এখান দিয়ে ধরো একটা লিগ্যান্ড যুক্ত হইলো, সিএন মাইনাস। ঠিক আছে? ওকে। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা? সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা করছে? এখানে সন্নিবেশ সংখ্যা করছে হচ্ছে 6টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ঠিক আছে? 6টা। ভালো কথা। আর এখানে আমার হচ্ছে এখান থেকে আর যেটা পড়বো নাম। আচ্ছা, নাম নিয়ে একটু পড়াশোনা করে নিই আমরা। নাম নিয়ে যদি একটু পড়াশোনা করি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে হচ্ছে আমরা জটিল যৌগ ক্রিয়েট করি। হ্যাঁ, জটিল যৌগ ক্রিয়েট করে। তো একটু নাম নিয়ে কথাবার্তা বলি। নাম আসলে দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স আর একটা হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স। ক্যাটা ক্যাটায়নিক ক্যাটায়নিক কমপ্লেক্স আর হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স। ক্যাটায়নিক কমপ্লেক্স, কম্পাউন্ড। আরেকটা হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড।
তো জিনিসটা কি আমরা যদি একটু ফিল করে ট্রাই করি, ধরো আমি বললাম যে হচ্ছে ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে এখানে এই সালফেট হচ্ছে অ্যানায়ন, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাটায়ন। তাহলে এই সালফেট ঠিক থাকলাম, সালফেট ঠিক রাখলাম, আর এই ম্যাগনেসিয়ামের জায়গায় আমরা হচ্ছে একটা অন্য কিছু আনবো, অর্থাৎ একটা জটিল যৌগের ভার্সন আনবো, সেটা হচ্ছে কপার ইলনিয়া ফোর ইটালয়। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি, ক্যাটায়ন চেঞ্জ হয়েছে না, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ এখানে কমপ্লেক্স যে কম্পাউন্ডটা আছে এটা হচ্ছে ক্যাটায়নে আছে, ঠিক আছে। এবং এর নামটা কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট, আমরা বলতাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে এখানেও হচ্ছে সালফেট থাকবে, লাস্টে সালফেট থাকবে, এখানে এটা নিয়ে কোনো ঝামেলা নাই, লাস্টে সালফেট থাকবে। এটার কি নাম হবে, এটার নাম হবে হচ্ছে টেট্রা এমিনু টেট্রা এমিন কপার, ঠিক আছে, টেট্রা এমিন কপার, টেট্রা এমিন কপার। এবং কপারের এখানে জার্মান কত, এটা তো জিরো, কারণ এটা তো যৌগ, আর এটার মাত্র -2, তাহলে এটার হবে হচ্ছে +2, তাহলে এখানে জার্মানটা বসাই দিব, ঠিক আছে। তাহলে আসলে নামকরণের বেসিক রুলসটা কি, রুলসটা হচ্ছে সংখ্যাসহ লিগ্যান্ড, সংখ্যাসহ লিগ্যান্ড, তারপরে কি বসাইছি ধাতু, তারপরে কি বসাইছি মানে তার যে জারণ মান, অক্সিডেশন নাম্বার, তারপর হচ্ছে অ্যানায়ন, এটা বসাইছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের নামকরণ। আর অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড যদি আমরা একটা দেখাই, ধরো হচ্ছে K4, আর এই অ্যানায়নের জায়গায় আমরা বসাই দিই হচ্ছে FeCN6। এর আগে যেটা দেখাইছি আর কি, এই যে আগের যে উদাহরণটা ছিল, এখানে আমরা K4 দিয়েছি আর কি যদিও, আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডটা গঠিত হয়েছে, এই কারণে এটাকে আমরা বলতেছি আসলে অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, এবং এটার নাম আসলে কি হবে, এটার নাম হবে হচ্ছে পটাশিয়াম, তো পটাশিয়ামই থাকলো, তাহলে পটাশিয়াম, পটাশিয়াম হেক্সাসায়োনোফেরেট, হেক্সাসায়ানোফেরেট। এবং আয়রনের যোজনী কত, যার মান কত, এখানে এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে +4, তাহলে এখানে হচ্ছে 2, +2, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে বসে দিই। তাহলে এটার রুলসটা কি ছিল, এটার রুলসটা ছিল আসলে হচ্ছে ফার্স্টে ধাতু, তারপরে বসাবো হচ্ছে সংখ্যাসহ লিগ্যান্ড, সংখ্যাসহ লিগ্যান্ড, তারপরে বসাবো হচ্ছে, না ফার্স্টে ধাতু না, তো ধাতু তো হচ্ছে এখানে এই আমার আয়রন, তাই না, এটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন, ধাতু তো হচ্ছে আমার এই আয়রন, যেটা অবস্থান্তর মূল, তারপর হচ্ছে ধাতু, তারপর হচ্ছে অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যদি লিগ্যান্ড একাধিক হয় তখন আমরা অ্যালফাবেটিক অর্ডার ফলো করব। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরো দিলাম হচ্ছে প্লাটিনাম NH3, তারপরে Cl5, ঠিক আছে। এবং এখানে ধরো আমরা অ্যানায়ন দিলাম না, না দিয়ে এখানে হচ্ছে ধরো একটা আয়ন দিয়ে দিলাম, তাহলে এই যৌগের নাম কি হবে, এই নাম যৌগ হবে হচ্ছে পেন্টাক্লোরো, নাকি শুধু এমিন দিয়ে শুরু করবো, কোনটা দিয়ে শুরু করবো, আমরা বলছি অ্যালফাবেটিক অর্ডার, অর্থাৎ একটা আছে হচ্ছে এমিন, আর একটা আছে হচ্ছে ক্লোরো, তাহলে এ আগে না সি আগে, অবশ্যই এ আগে, তাহলে আগে বসাবো হচ্ছে এমিন, এমিন, তারপরে বসাবো হচ্ছে ক্লোরো, তাহলে কয় করু, পেন্টাক্লোরো, এমিন পেন্টাক্লোরো, এমিন পেন্টাক্লোরো, তারপর হচ্ছে ধাতু, ধাতু হচ্ছে প্লাটিলেট, প্লাটিনিয়াম আর কি, তো প্লাটিলেট বলবো আমরা, প্লাটিলেট। এবং এর জার্মান কত, এখানে এর জার্মান হচ্ছে এখানে, এটা তো জিরো যেহেতু যৌগ, এখানে হচ্ছে -5, আর টোটাল হচ্ছে -4, তাহলে এটা হচ্ছে +1, তাহলে 1, ঠিক আছে। এবং এটা কি আয়ন না যৌগ, আয়ন, তাহলে এখানে একটা আয়ন কথাটা লিখে দিই, আয়ন, ওকে।
তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে হেক্সাসায়ানো পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। এবং ফেরেটের যোজনী কত এখানে? 6 3, তাই না? 3, 3 বসাই দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের জটিল যৌগ গঠনের যেই ইয়েগুলো। তো আমরা যখন সংকরণ টপিকটা পড়বো তখন হচ্ছে এই জটিল যৌগগুলোর সংকরণ কি হয় তখন ওইগুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে, আপাতত ওইগুলা স্ক্রিপ্ট করলাম। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখবো হচ্ছে রঙিন যৌগ গঠন। তো তার আগে আমরা একটা থিওরি পড়বো, সেটা হচ্ছে সিএফটি থিওরি। সিএফটি থিওরি এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই থিওরিটা পড়বো, দেন হচ্ছে আমরা রঙিন যৌগ গঠন এটা পড়বো। তো আমরা দেখছিলাম আসলে এই গুণগত রসায়ন চ্যাপ্টারে এই ডি অরবিটালের আসলে 5টা অরবিটাল আছে। আমরা যদি এগুলো ড্র করি, এটা যদি এক্স অক্ষ হয় তখন আর এটা যদি ওয়াই অক্ষ হয় তখন আমরা বলতাম হচ্ছে এটা হচ্ছে ডি এক্স ওয়াই। ঠিক আছে না? আচ্ছা, তো আবার যখন এটা যদি হচ্ছে এই ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয় তখন আমরা বলতাম হচ্ছে ডি ওয়াই জেড। ডি ওয়াই জেড। আবার এটা যদি হচ্ছে এই এটা যদি এক্স অক্ষ হইতো, আবার এটা যদি জেড অক্ষ হইতো তখন আমরা বলতাম হচ্ছে ডি এক্স জেড। এটা আমরা গুণগত রসায়ন 2 নম্বর লেকচারে দেখাইছিলাম এগুলা। তারপরে আরো দুইটা অরবিটাল থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এটাকে আমরা বলতেছি আসলে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবং আরেকটা আছে হচ্ছে এটা যদি জেড অক্ষ হয় তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে ডি জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এখন আমার কাছে ধরো হচ্ছে এই ডি অরবিটাল আছে 5টা। তো 5টা ধরো দিলাম, 5টা দিলাম। এবং ধরো এখানে 2টা ইলেকট্রন আছে, ধরে নাও আর কি। এখানে ধরো একটা ইলেকট্রন আছে, 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 ধরে নাও আছে। এখন এখানে তো ইলেকট্রন আছে। তো জটিল যৌগ কিভাবে গঠিত হয়? জটিল যৌগ গঠিত হয় আসলে বেসিক্যালি একটা লিগ্যান্ড আসে এখানে। তো এখানে একটা লিগ্যান্ড আসবে, লিগ্যান্ড আসবে। এখন লিগ্যান্ড আসলে কি? লিগ্যান্ড আসলে বেসিক্যালি ইলেকট্রন দেয়। লিগ্যান্ড আসলে কি? বেসিক্যালি ইলেকট্রন দেয়, অর্থাৎ সে হচ্ছে ইলেকট্রন দাতা, ইলেকট্রন দেয়। তো এখানেও তো ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন ইলেকট্রন একটা বিকর্ষণ ক্রিয়েট হবে না? বিকর্ষণ হবে না? যখন বিকর্ষণ ঘটে তখন আসলে এইখানে আমাদের এই সবগুলো আসলে সমশক্তির, ডি অরবিটাল সবগুলোই কিন্তু সমশক্তির। ঠিক আছে, সমশক্তির আছে। তো এটাকে আমরা বলতেছি আসলে ডি জেনারেট। সবগুলোই সমশক্তি, ডি জেনারেট, ডি জেনারেট সবগুলো আসলে সমশক্তি, জেনারেট। ওকে, এটাকে আমরা বলতেছি আসলে ডি জেনারেট। যখন এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ ক্রিয়েট হয় তখন এই বিকর্ষণের কারণে এই লিগ্যান্ড, এই লিগ্যান্ডের কারণে আসলে বেসিক্যালি মানে এই বিকর্ষণের কারণে এই 5টা অরবিটাল আসলে ডিভাইড হয়ে পড়ে, অর্থাৎ নন ডিজেনারেট ক্রিয়েট করে। ঠিক আছে, আচ্ছা। তো কিভাবে ক্রিয়েট করে আমরা যদি জিনিসগুলো একটু দেখি, তার আগে আমরা এখানে একটু দেখি। এখানে আমরা বলছিলাম লিগ্যান্ড কাজ করে আসলে বেসিক্যালি অক্ষ বরাবর। আমরা বলছিলাম এখানে যে হচ্ছে লিগ্যান্ড অক্ষ বরাবর ক্রিয়া করে, ক্রিয়া করে। ঠিক আছে, তো এখানে অক্ষ বরাবর কোন অরবিটাল গুলো আছে? এখানে এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, এগুলো একটাও কিন্তু অক্ষ বরাবর নাই। এই ডি এক্স এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এগুলা কিন্তু অক্ষ বরাবর। ডি জেড স্কোয়ার এটাও কিন্তু অক্ষ বরাবর। তাহলে এই অক্ষ বরাবর যেই অরবিটাল গুলো আছে এগুলা বেশি রিপালশন বা বেশি বিকর্ষণ হয় এগুলোর মধ্যে, তখন এই দুইটা অরবিটাল উপরে চলে যায়। কেন উপরে যায় বুঝছো? কারণ এগুলো হচ্ছে অক্ষ বরাবর, এই কারণে এগুলো হচ্ছে উপরে চলে যায়। আর নিচেগুলো এগুলো থাকে, নিচে হচ্ছে এগুলো থাকে। এখানে 2টা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ছিল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা এনার্জির গ্যাপ ক্রিয়েট হয়েছে। এখানে হচ্ছে একটা এনার্জির গ্যাপ, গ্যাপ, একটা এনার্জি গ্যাপ হয়েছে। ঠিক আছে, তাহলে কি কি বললাম যে এখানে হচ্ছে লিগ্যান্ড আসে। তো লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন দেয়, আবার এখানে ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয়, তখন হচ্ছে এই ডিজেনারেট অবস্থা থেকে
নন ডিজেনারেট অবস্থা ক্রিয়েট হয়, নন ডিজেনারেট অবস্থা ক্রিয়েট, নন ডিজেনারেট অবস্থা ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থা ক্রিয়েট হইলো। আচ্ছা, এখন লিগ্যান্ড তো বুঝলাম, এখন লিগ্যান্ডের মধ্যে আবার কিছু ইয়ে আছে, ডিভাইডেশন আছে। লিগ্যান্ডের মধ্যে কিছু ডিভাইডেশন আছে, ধরো হচ্ছে কিছু আছে স্ট্রং লিগ্যান্ড, কিছু আছে হচ্ছে উইক লিগ্যান্ড। তো স্ট্রং লিগ্যান্ড কারা? স্ট্রং লিগ্যান্ড হচ্ছে ধরো এই সিএন সায়ানো, তারপরে আছে হচ্ছে NO2-, এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। তারপর উইকের মধ্যে অনেকগুলো আছে, যেমন হচ্ছে ধরো আয়োডিন, ব্রোমিন, তারপরে ধরো পানি একটা উইক লিগ্যান্ড, এগুলো। আচ্ছা, তো এখন যদি স্ট্রং লিগ্যান্ড হইতো, এখানে যদি ধরো ডিজেনারেট অবস্থা আছে, ধরো এগুলা এখানে হচ্ছে ধরো ডিজেনারেট অবস্থায় আছে, এই ডিজেনারেট অবস্থায় আছে, ডিজেনারেট অবস্থায় আছে। তো যখন একটা স্ট্রং লিগ্যান্ড যখন ধরো এখানে যুক্ত হলো, লিগ্যান্ডটা হচ্ছে ধরো স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড যখন যুক্ত হইব তখন কি হয়? তখন যেটা ঘটে, যখন এই স্ট্রং লিগ্যান্ড গঠিত হয় তখন এই ডেলির যে গ্যাপটা আছে এটা অনেক বড় হয়। ঠিক আছে, ধরো একটা এখানে, আরেকটা খুবই মানে অনেক দূরে চলে যায় আর কি, বেসিক্যালি অনেক দূরে হয়, তাদের গ্যাপটা হচ্ছে অনেক দূরে হয়। ঠিক আছে, তো গ্যাপ যখন অনেক দূরে হয় তখন এই ইলেকট্রনগুলা এই উপরে আর যাইতে চায় না। কেন? কারণ ইলেকট্রন গ্যাপটা বেশি, মানে এই শক্তির গ্যাপটা অনেক বেশি, এই কারণে এই ইলেকট্রনগুলা যাইতে চায় না। তো তারা কি করে? তারা বলে যে হচ্ছে আমি তোদের সাথে থাকবো, ঠিক আছে, আমি তোদের সাথেই থাকবো। অর্থাৎ এখানে দুইটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, আর এই বাকি একটা একটা এখানে চলে আসলো। ঠিক আছে, এখানে চলে আসলো, এখানে কোনো ইলেকট্রন থাকলোই না আর। ঠিক আছে, কখন এটা হয়? যখন হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আমি প্রবেশ করাই, তখন এই এনার্জির গ্যাপটা হচ্ছে বেশি হয়। তাহলে আমি কি বললাম? যে স্ট্রং লিগ্যান্ড এনার্জির গ্যাপটা হচ্ছে বাড়ায় দেয়। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমার এখানে কোনো ইলেকট্রন থাকেই না। আচ্ছা, গেল। এখন আমরা দেখবো হচ্ছে রঙিন যৌগ কিভাবে গঠিত হয়। রঙিন যৌগ গঠন, এটা আমরা একটু দেখি। ধরো এখানে আমরা যদি আবার একটু ড্র করি, ধরো আমরা একটা ইলেকট্রন নিয়ে কথা বলি, একটা ইলেকট্রন নিয়ে কথা বলি, ধরো একটা ইলেকট্রন আছে এখানে। তো যখন আমরা লিগ্যান্ড প্রবেশ করাবো তখন যেটা হয়, এখানে হচ্ছে তিনটা ডি অরবিটাল থাকে, আর অক্ষ বরাবর যেই অরবিটালগুলো ছিল এখানে এগুলো হচ্ছে উপরে চলে আসে, আর এই ইলেকট্রনটা এখানে থাকে, এগুলো উপরে থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে এই তিনটা ইলেকট্রন, এই তিনটা অরবিটাল হচ্ছে এখানে চলে আসছে, আর এই দুইটা অরবিটাল হচ্ছে এখানে চলে গেছে। এখন এই ইলেকট্রন যদি এই নিম্ন থেকে উচ্চতে যায় তখন শক্তির কি হয়? তখন শক্তির হচ্ছে শোষণ ঘটে। ঠিক আছে না? তাহলে যখনই শক্তির শোষণ ঘটে আমরা এটাকে প্রকাশ করতাম এই গুণগত রসায়নে ডেল ইকুয়াল টু হচ্ছে এসি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এই ল্যামডা আছে মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে এখানে, তার মানে কি এখানে হচ্ছে একটা কালার ক্রিয়েট হয়। ঠিক আছে, যেখানেই ল্যামডা সেখানেই মনে রাখবা বর্ণের একটা কাহিনী আছে। ঠিক আছে, তাহলে কিরকম হয়? ধরো কালার কি কি আছে? বেনি আসহ কলা বলছিলাম, বেনি আসহ কলা, এটা কম হয়ে গেল না? আচ্ছা, কলা, বেনি আসহ কলা। ঠিক আছে, আচ্ছা, তো যদি এখান থেকে এখানে যাওয়ার পথে যদি সে হচ্ছে বেগুনি বর্ণের আলো শোষণ করে তাহলে ওই যৌগটা আসলে সবুজ কালারে দেখাবে। এটাকে বলা হয় কালার হুইল বলা হয়, এই কনসেপ্টটাকে। যদি সেখানে ধরো হচ্ছে আসমানি কালার হচ্ছে শোষণ করি তখন আমরা দেখবো হচ্ছে কমলা, যদি নীল কালার শোষণ করে তখন আমরা দেখবো হচ্ছে হলুদ। ঠিক আছে, হলুদ দেখবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি ধরো স্ট্রং লিগ্যান্ড ইউজ করতাম তাহলে এই এনার্জির গ্যাপটা বেশি হইতো, অর্থাৎ ই বেশি হইতো। যদি স্ট্রং লিগ্যান্ড আমি ইউজ করতাম ই বেশি হইতো। ই বেশি হওয়া মানে কি? ই বেশি হওয়া মানে হচ্ছে ল্যামডা কম হওয়া, ই ইকুয়াল টু এসি বাই ল্যামডা, ল্যামডা কম হওয়া।
তাহলে ল্যামডা কম কার, বেগুনির না, বেগুনি। তাহলে যদি স্ট্রং লিগ্যান্ড আমি ইউজ করি তাহলে সে হচ্ছে বেগুনি, বেগুনি আমার হচ্ছে শোষণ করতো, আর তখন আমার শো করতো কিটা, বেগুনি ইয়ে হচ্ছে সবুজ, তখন হচ্ছে সবুজ কালারের শো করতো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা আচ্ছা, সরি সরি, অ্যাবলক আছে, তো অ্যাবলক নিয়ে একটু কথা বলবো, এক মিনিট কথা বলবো। অ্যাবলক, অ্যাবলক হচ্ছে কয়টা, অ্যাবলক হচ্ছে, অ্যাবলক হচ্ছে 27টা। ঠিক আছে, 27টা, তাই না? আহ, আর এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এখানে অ্যাবলকে আছে কে কে, ল্যান্থানাইট সারি এবং হচ্ছে অ্যাক্টিনাইট সারি, অ্যাক্টিনাইট সারি, অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট, অ্যাক্টিনাইট। তো এই ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি কিন্তু ফুল না অ্যাবলকের মধ্যে, এখানে ল্যান্থানাম, তারপরে অ্যাক্টিনাম এবং হচ্ছে থোরিয়াম, এই তিনটা কিন্তু আবার ডি ব্লকের। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে যে নিজের কোনটি এই ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট সারি হওয়া সত্ত্বেও কিন্তু হচ্ছে অ্যাবলকের না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। ওকে, টাটা।